দর্শক এতক্ষণ যে ভিডিওটি দেখছিলাম এ ধরনের সিনেম্যাটিক ভিডিও বানাতে একসময় বিশাল কর্মযজ্ঞ, বিশাল সময় এবং খরচের ব্যাপার ছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে প্রযুক্তি এখন হাতের মুঠোয় চলে এসেছে। আপনি চাইলে ঘরে বসেই টেক্সটিং বা কমান্ডের মাধ্যমে এ ধরনের ভিডিও বানাতে পারেন। এবং এই ধরনের ভিডিও নিয়ে যিনি কাজ করছেন তিনি হচ্ছেন বাংলাদেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর রবিন রাফান। আজকে তার সঙ্গে আড্ডা দেব, কথা বলবো এআই প্রযুক্তি নিয়ে। তার থেকে অনেক কিছু জানার আছে, সঙ্গে থাকুন, আশা করি ভালো লাগবে। ভাইয়া কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আমিও মোটামুটি ভালো আছি। শুরুতেই জানতে চাই ব্যস্ততা কেমন যাচ্ছে আপনার? প্রচুর ব্যস্ততা যাচ্ছে, অনেক কাজ নিয়ে একসাথে ব্যস্ত যাচ্ছে। এআই প্রযুক্তি নিয়ে আসলে আপনার উপলব্ধি কি, কেমন চলছে, আপনার কাছে কি মনে হয় ভবিষ্যৎ কি হবে এআই এর? এআই হচ্ছে এমন একটা পর্যায়ে বর্তমানে চলে গেছে। হ্যাঁ, আমি আজকের রিপোর্ট যদি আমি দেখি, গত মাসে গুগলের ইউজেস 13% কমে গেছে, মানে 13% কমে গেছে। আর চ্যাট জিপিটি এআই এর ব্যবহার 29% বেড়ে গেছে। আচ্ছা, এআই কিন্তু অলরেডি ইন্টারনেটকে রিপ্লেস করতেছে, ইন্টারনেটের যাবতীয় সিস্টেমকে রিপ্লেসিং শুরু করছে। ঠিক আছে? সো এই মুহূর্তে কিন্তু সবারই এই এআই এর উপরে দক্ষতা অর্জন করা উচিত। শুধুই যে কন্টেন্ট ক্রিয়েটর তা না। আপনি ধরেন হচ্ছে জার্নালিস্ট, আপনাকেও যেমন এআই সম্পর্কে দক্ষতা অর্জন করা উচিত। যে হাসপাতালে জব করে তারও সেই বিষয়ে দক্ষতা অর্জন করা উচিত। একটু আগে বলছিলেন যে গুগলের ব্যবহার 13% ড্রপ করেছে আর 29% বেড়ে গেছে চ্যাট জিপিটির ব্যবহার। তাহলে কি আমরা বলতে পারি যে সব জানতা গুগলেরও দিন শেষ হয়ে আসছে? গুগল যেন হারিয়ে না যায় সেজন্য সে জেমিনাইকে নিয়ে আসছে। সবাই যেন জেমিনাইটা ব্যবহার করে। কিন্তু জেমিনাই বলেন বা কোপাইলট বলেন বা ডিপসিক বলেন, ঠিক আছে, এরকম আরো অনেক অনেক চলে আসছে চ্যাটবট টাইপের। এই টাইপের এআই গুলার প্রবলেম যেটা হচ্ছে, ওরা আসলে পারফেক্ট না। চ্যাট জিপিটি যতটুকু পারফেক্ট, চ্যাট জিপিটিকে আপনি যেভাবে বলবেন সে আপনাকে আপনার মনের ভাব বুঝে আপনাকে যেভাবে সাপোর্ট দিবে, আদার্স এআই গুলো এখন ওইভাবে সাপোর্ট দিতে পারছে না। যেমন আমি ওকে যদি বলি যে আমার মানিব্যাগ কোথায় রাখছি, সে আমাকে, আমার ভিডিও আছে এরকম বলে দিচ্ছে তোমার মানিব্যাগ বিছানার পাশে রেখে আসছো। আমি বললাম আমার ফ্যানটা কোথায়, ও বলে তোমার ফ্যান তো ল্যাপটপের পাশে। এত স্মার্ট এআই এখনো আদার্স জেমিনাই বলেন, ওরা এখনো ওইভাবে সাপোর্ট দিতে পারছে না। আবার একটা কমান্ড যখন দিবেন, চ্যাট জিপিটি যেভাবে আপনাকে সাপোর্ট দিচ্ছে, যেভাবে আপনাকে একটা ইমেজ ক্রিয়েট করে দিচ্ছে, আদার্স এআই গুলো এখনো পারছে না। ঠিক আছে? সো গুগল এখনো চ্যাট জিপিটি থেকে পিছিয়ে আছে এইসব দিক থেকে। ঠিক আছে? সো মেইন বিষয় হচ্ছে যদি এভাবে চলতে থাকে তাহলে চ্যাট জিপিটি হয় কি, যেমন ধরেন বাংলাদেশে যে মোবাইল নেটওয়ার্ক যদি বলি, সবাই গিয়ে মোবাইল কিনতে, সিম কিনতে গেলে সবাই নির্দিষ্ট একটা কোম্পানির সিম কিনে, যেটা আমি নাম বলতে চাচ্ছি না, বলবো যে হয়তো মার্কেটিং হয়ে যাচ্ছে। হ্যাঁ, সো একজনের কোম্পানি কিনতে যায় কারণ ওর নেটওয়ার্ক সবচেয়ে বেশি ভালো। ঠিক আছে? চ্যাট জিপিটি ওই টাইপের একটা ব্র্যান্ড হয়ে গেছে, অলরেডি হয়ে যাচ্ছে না, অলরেডি হয়ে গেছে। ঠিক আছে? সো এখন যেটা হচ্ছে কি, আমি যদি এক মাসে যদি চ্যাট জিপিটি সাবস্ক্রিপশন না কিনি, তাহলে আমার মনে হয় আল্লাহ, আমি জানি কি করি নাই এরকম একটা চিন্তা চলে আসে। আমার এখন একটা ইনফরমেশন লাগবে, আমি পাচ্ছি না। গুগলকে যদি আমি জিজ্ঞেস করি, সে আমাকে বিশাল অনেকগুলো ওয়েবসাইট দিয়ে দিচ্ছে, কিন্তু চ্যাট জিপিটি আমাকে নির্দিষ্ট করে মানুষের মতো আমাকে সাপোর্ট দিচ্ছে। সো আমি আসলে মনে হয় যে চ্যাট জিপিটি ভাবে চলতে থাকলে গুগলকে তো অলরেডি ছাড়িয়ে গেছে এবং সামনে রিপ্লেস হয়ে যেতে পারে। তাহলে সেক্ষেত্রে এই যে বলছিলেন না যে আমার ফ্যান কোথায় আছে, মানিব্যাগ কোথায় রেখে আসছি, সব বলে দিচ্ছে, এই ধরনের কোনো প্রয়োগ কি আমরা এখন একটু বাস্তবিক অর্থে আপনার কাছ থেকে দেখতে পারি কিনা? হ্যাঁ, শিওর, হোয়াই নট। ঠিক আছে, আমরা একটু দেখি কি বিষয়টা দেখবে এই মুহূর্তে। এটা যেটা হচ্ছে ওটা আগে দেখাইতে হয় যে আমার আচ্ছা। কোথায় কি আছে। ঠিক আছে? তারপরে ও আমাকে ডিসিশন দেবে। ওকে, শোনো, আমার একটা টিস্যু পেপার ছিল, টিস্যু বক্স ছিল। টিস্যু বক্সটা দেখছো কোথাও? হ্যাঁ, দেখেছি। টিস্যু বক্সটা মনে হয় টেবিলের উপরে গোল্ডেন ট্রের পাশে ছিল। মনে আছে, ওটা ঠিক সেখানেই ছিল। আর কিছু মনে করিয়ে দিতে হবে? আচ্ছা, একটা সবুজ গাছ ছিল, তুমি গাছটা জানো কোথায়? হ্যাঁ হ্যাঁ, সবুজ গাছটা দরজার পাশে ছিল, বড় পাতাওয়ালা। ওটা দরজার ঠিক বাঁ পাশে রাখা ছিল। তুমি ঠিকই মনে করেছো। গ্রেট গ্রেট। আচ্ছা, পিতলের কিছু গ্লাস ছিল, তুমি কি পিতলের গ্লাস চিনো? হ্যাঁ, পিতলের গ্লাসগুলো ছিল সেই সোনালী রঙের ট্রের উপরে, ফুলদানি আর ক্যান্ডেল হোল্ডারের পাশে। তুমি সেগুলো ঠিক সেখানেই রেখেছিলে। ঠিক আছে, ঠিক আছে, না আর কিছু মনে করে দিতে হবে না, আমার সব মনে পড়ে গেছে এখন। থ্যাংক ইউ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে? সো এভাবে আপনি চাইলে আপনার যে কোনো কিছু রুমের
তাকে দেখিয়ে রাখবেন, সে আপনাকে বলে দেবে। এবং এটা দেখে তো আমার এখন মনে হচ্ছে যে যেমন ধরুন আমাদের আব্বু আম্মুদের যখন বয়স হয়ে যায়, চশমা কোথায় রেখেছে হারিয়ে ফেলে, মানি ব্যাগ কোথায় রেখেছে হারিয়ে ফেলে, বাসা থেকে বের হওয়ার সময় যদি একটু চ্যাট জিপিটিকে দেখিয়ে যায়, আর যখন আব্বু বলবে যে আমি চশমাটা খুঁজে পাচ্ছি না, জিজ্ঞেস করতে বলবো যে হ্যাঁ ওই জায়গায় চশমাটা আছে, একদম সলিউশন সহজ। এবং আরো মজার বিষয় হচ্ছে গত 6 মাসে চ্যাট জিপিটি যতটুকু আপডেট হচ্ছে, গত 2 বছরেও এই আপডেট তো হয়নি। এবং ও আরো দ্রুত শিখতেছে, এবং এত দ্রুত শিখতেছে, যদি এটাই চলতে থাকে তাহলে মার্টিঙ্গেল আকারে সামনে যেটা হবে, আগামী 2 বছরে সে আগামী 20 বছরের নলেজ জ্ঞান অর্জন করে ফেলবে, এবং তখন সে আপনাকে আরো বেশি ভালোভাবে সাপোর্ট দিতে পারবে। না আমি রিসেন্ট নিজেও একটু চ্যাট জিপিটি নিয়ে ঘাটাঘাটি করি রিসেন্টলি। যেমন আমি করলাম কি একটা প্রেসক্রিপশন পাঠিয়ে দিলাম, বলে কিসের ওষুধ এখানে কি, সে আমাকে অল টোটালস দিয়ে দিয়েছে। হ্যাঁ, এটা নিয়ে আমি কিন্তু একটা কন্টেন্ট করেছিলাম যে আমরা নরমালি হয় কি, আমি ইন্ডিয়ার একটা রিপোর্ট দেখেছি যে প্রতি বছর 8,000 লোক নাকি ইন্ডিয়াতে মারা যায় ভুল ওষুধ খাওয়ার কারণে। ডক্টরদের লেখা প্রেসক্রিপশন লেখার উল্টাপাল্টা থাকে, অনেকে বুঝে না, ওই ভুল ওষুধ খাওয়ার কারণে প্রতি বছর 8,000 লোক নাকি মারা যায়। তো আপনি যখন ডক্টর আপনি যখন প্রেসক্রিপশন দিচ্ছে, তখন আপনি যদি তাকে ওই চ্যাট জিপিটিকে দেখান যে আচ্ছা এটা কি ওষুধ কোন কাজে লাগে, তখন চ্যাট জিপিটি আপনার ওই ওষুধের, ধরেন আপনি দোকান থেকে ওষুধ নেন, ওষুধগুলো সামনে রাখলেন, রেখে ওকে বললেন যে এটা কোন ওষুধ, কি কি কাজে লাগে। সে যদি একটা ওষুধ বলে যে এটা এই কাজে লাগে, কিন্তু আপনার আসলে ওই রোগটাই হয় নাই, তখন কিন্তু আপনি চাইলে ওষুধটা বাতিল দিতে আইডেন্টিফাই করে ফেলতে পারবেন, এবং আপনার জীবন বাঁচাতে কিন্তু চ্যাট জিপিটি কাজ করে। মানে আপনি যে ভুল ওষুধ খাচ্ছেন সেটা আপনি নিজে বুঝতে পারবেন। কিন্তু এই যে চ্যাট বললেন না যে 6 মাসের মধ্যে অনেক আপডেট হয়ে গেছে, আমাদের বাংলাদেশেও তো চ্যাট জিপিটি আসলে এখনো ইউজিং অনেক পিছিয়ে আছে, কিন্তু এভাবে চলতে থাকলে আসলে ভবিষ্যৎটা কোথায় আমাদের প্রযুক্তিগত? ভবিষ্যৎ একটা গ্রুপের জন্য খুব ভালো কিছু হবে, হ্যাঁ, যারা চ্যাট জিপিটিকে ব্যবহার করে অনেক কিছু করতে চাচ্ছে বা করতে পারছে, তাদের জন্য অনেক ভালো কিছু হবে। হ্যাঁ, বাট কিছু লাইক হচ্ছে যারা মিড রেঞ্জের লোক আছে, তাদের জন্য অনেক সমস্যা হয়ে যাবে। মেইন বিষয় হচ্ছে, ধরেন যারা আমরা বর্তমানে কি হয়, আমাদের একটা গ্রুপ 4 স্টলে আড্ডা দিচ্ছে, একটা গ্রুপ সারাদিন দেখা যাচ্ছে অন্যের সমালোচনা নিয়ে ব্যস্ত, এই টাইপের মানুষের জন্য সামনে বিপদ বয়ে আসতেছে। এখন অনেকে হয়তো আমার কন্টেন্ট দেখে আসতেছে, কিন্তু ওরা জানে না এটাতে হাজার হাজার ডলার ইনকাম হয়ে যাচ্ছে। ওরা একটা বাজে কমেন্ট করতেছে, এটা আমার জন্য আরো ভালো হচ্ছে, কারণ আমি এআই কে ইউজ করতেছি, এবং এআই এর ওই ইউজেসটা আমার জন্য ইনকামের সোর্স হয়ে যাচ্ছে। কিন্তু যারা সমালোচনায় ব্যস্ত, যারা চায়ের স্টলে আড্ডায় ব্যস্ত, তারা কিন্তু ভুলেই যাচ্ছে যে পৃথিবী কোথা থেকে কোথায় চলে যাচ্ছে। আমি লাস্টে গুগলের স্টোরে গিয়েছিলাম, গুগলের স্টোরে ওদের জেমিনাইয়ের যে সেটআপ দেখছি, ওদের দাঁড়ানোর সাথে সাথে চেহারা দেখতেছে আমার দেখে, ওরা ওই যে যেমন আমরা আলিফ লেলে দেখতাম ডোর ওপেন হচ্ছে, ডোর খুলতেছে, হ্যাঁ, ওরা এখন কিন্তু ওই আই চেকিং করে না, আই স্ক্যানিং করে না, ওরা অটোমেটিক, ওরা ডোরের সামনে দাঁড়াচ্ছেন, লিফটের মতো ডোর খুলে যাচ্ছে, যদি আপনি সেই যোগ্য লোক হয়ে থাকেন তাহলে ডোর খুলতেছে, দেন আপনি ঢুকবেন, ঢুকে আপনাকে স্ক্যান করবে আপনার কোনো ভাইরাস আছে কিনা, অনেক কিছু, ঠিক আছে। সো এই এআই অন্য লেভেলে চলে যাচ্ছে, যা বাংলাদেশে ইভেন ইন্ডিয়া বাংলাদেশ টাইপের যে এশিয়ার কান্ট্রিগুলো, যেটা অনেকেই কল্পনাও করতে পারতেছে না কোথায় চলে যাচ্ছে। এই জন্য আসলে যত দ্রুত সম্ভব এআই এর পরিপূর্ণ ইউজ আমাদের জেনে ফেলা উচিত, তা না হলে আসলে ভবিষ্যতে মার্চ করা যাবে না। সেক্ষেত্রে কি সরকারি কোনো উদ্যোগ বা পাঠ্যসূচিতে কি এআই শিক্ষা নিয়ে কিছু? হ্যাঁ, কিছু কিছু দেশ তো অলরেডি এআই কে বাধ্যতামূলক করছে। হ্যাঁ, ইভেন আমি এটা রিকোয়েস্ট করতে পারি সব শিক্ষা প্রতিষ্ঠানকেই যে এআই এ অবশ্যই আমাদের বাধ্যতামূলক কিছু একটা ঢুকানো উচিত। যেমন রাফানের স্কুল স্কলাস্টিকা, ওই স্কলাস্টিকাতে এআই নিয়ে ওরা কোডিং, এআই এগুলো নিয়ে কিন্তু অলরেডি ওরা সাইডের এডুকেশন রাখছে, ঠিক আছে। তার মানে হচ্ছে আপনি স্কুল শেষে এগুলোর সাথে আপনি ট্রেনিং নিতে পারবেন ওদের কাছ থেকে, ঠিক আছে। তবে আমি এটা চাচ্ছি না, আমি চাচ্ছি মেইন পাঠ্যপুস্তকে, একদম মেইন বুকে এডুকেশনাল কারিকুলামে যেন এআইটা ঢুকিয়ে দেয়, তাহলে এআই এর যে এডুকেশন নিজেদেরকে যেভাবে ডেভেলপ করতে পারবে স্টুডেন্টরা, তখন আর ফিউচারে তাদের আসলে মানে মাথায় হাত দিয়ে বসে থাকতে হবে না যে আমি কি পড়ে আসলাম আর কি আসতেছে, ঠিক আছে। তখন তাদের কেরিয়ারে অন্যরকম হয়ে যাবে। এতক্ষণ তো আমরা এআই নিয়ে কথা বলছিলাম, আমি এআই এর মাধ্যমে জানতে পেরেছি আপনি খুব ভালো গান গান, ঠিক আছে। সো আমি আপনার গান শুনবো, তারপর গান শুনে তারপর হচ্ছে আমরা টপিকটা চেঞ্জ করবো। হৃদয় খানের একটা গান গাই, এটা আসলে আমি অনেক গাইছি, এবং এটা গিয়ে কিন্তু আমার ওয়াইফকে পটাইছিলাম আর কি প্রেম করার সময়। এই প্রসঙ্গেও আসবো কিন্তু। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ওকে। মন তোরে বলি যত, তুই চলেছিস তোরই মতো, সাধ্য কি আমার ছুটি তোর পেছনে, মন বলি তুই ফিরে যা,
তুই ছাড়া কি যায় রে বাঁচা, তুই ছাড়া কে আর আছে জীবনে, কি কারণ অকারণ এত করিস জ্বালাতন, ভালো লাগে না এতটা না উচাটন সারাক্ষণ, বল না তুই বল না কেন এ ছলনা, ও মন তুই বল না ভালোবাসি বল না, বল না তুই বল না ভুলে গিয়ে ছলনা, একবার শুধু বল না ভালোবাসি বল না। সরি, আমি আসলে প্রস্তুত ছিলাম না। না, এটাই প্রস্তুত ছাড়াই গান শুনতে ভালো লেগেছিল। এখন আমার একটা প্রশ্ন চলে এসেছে, বলছিলেন যে এই গানটার মাধ্যমে নাকি ভাবিকে পটিয়েছিলেন, সেই গল্পটা একটু শুনে ফেলে অল্প করে। ফেসবুক তখন নতুন নতুন 2009 এর ঘটনা, তো তখন আসলে ওই মোবাইলে প্রেম করতে গিয়ে তো আসলে পটানোর জন্য কিছু থাকতে হয়। তখন তো এরকম সুন্দর করে এআই দিয়ে ছবি বানানো যেত না, আর ছবি তোলাও যেত না, ক্যামেরা এত ভালো ছিল না, তো তখন ওই পটানোর ইয়ে ছিল গান গাওয়া, তো ওর সাথে গান গিয়ে গিয়ে পড়াইতাম আর কি। তখন হৃদয় খেলার গান খুব চলতো, তো সেই হিসেবে ওই গান গিয়ে গিয়ে পড়াই আসছে, এই হচ্ছে কাহিনী। ওকে, ঠিক আছে। আমি একটু আপনার কন্টেন্ট ক্রিয়েশন লাইফের দিকে আসতে চাই। রবিন রাফান, আমরা আপনাকে চিনি, যদিও রাফান হচ্ছে আপনার ছেলে। তো এই কন্টেন্ট ক্রিয়েশন লাইফে আসলে আপনার যাত্রাটা শুরু হয়েছিল কিভাবে, বা এখানে প্রবেশ করেন কিভাবে? এটা হচ্ছিল, এটার পুরো অবদানটাই আসলে বলা চলে যে টিকটককে বলা যায়। মিউজিকলি যখন ছিল, কারণ আমি আসলে শর্টস কন্টেন্ট বানাতে চাচ্ছিলাম, এবং আমি ইউটিউবে বানিয়েছিলাম, ফেসবুকে বানিয়েছিলাম, বাট তখন শর্টস কন্টেন্ট কেউ নিচ্ছিল না। আর আমি আসলে ফিউচার নিয়ে ভাবার চেষ্টা করি। আমার কাছে মনে হচ্ছিল মানুষ খুব ব্যস্ত হয়ে যাবে, মানুষের কাছে আসলে শর্ট টাইমের জন্য কিছু দরকার। কিন্তু আমি যখন এটা ভাবতেছি, তখন আসলে শর্টস নিয়ে কেউই ভাবতেছিল না, টিকটক ছাড়া, হ্যাঁ, বাইট ডান্স ছাড়া কেউই ভাবতেছিল না। তো দেখলাম যে আমার শর্টস কন্টেন্ট গুলা, টেক রিলেটেড কন্টেন্ট গুলা ওদের ওইখানে ইজিলি ভাইরাল হচ্ছিল। কিন্তু একটা মানুষ এখানে গালিগালাজ করতে এসে, একটা গ্রুপ এসে যে ইউটিউবে যান, এগুলোর জন্য এখানে কেন? কিন্তু দেখা গেছে যে আরেকটা বড় অ্যামাউন্টের গ্রুপ, তারা কিনা আমার এই কন্টেন্ট গুলো অনেক লাইক করতো, এবং এইভাবে আসলে কন্টেন্টে আসা, কন্টেন্ট ক্রিয়েশনে আসা, যে দেখলাম মানুষ লাইক করতেছে। ইভেন এক সপ্তাহে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার ফলোয়ার পেয়ে গেছিলাম আমি টিকটকে, ঠিক আছে। সো এইভাবে আসলে শুরু, এবং যখন দেখলাম যে সবাই লাইক করতেছে, সবাই বাইরে গেলে বলতেছে ভাই আপনার কন্টেন্ট খুব কাজে আসে, দেশের বাইরে গেলে ফলোয়ার পাচ্ছি এবং বলতেছে, এটা আমার কাছে অন্যরকম অনুভূতি তৈরি করছে। দেন এর থেকে আসলে কন্টেন্ট কত সালে ঘটনা ছিল এটা? 2019 থেকে শুরু। 19 সাল, অর্থাৎ তারপর পরে আবার করোনার কালীন ছিল, ওই সময় আবার কন্টেন্ট ক্রিয়েশন একটা ব্যাপক বিশাল জনপ্রিয়তা ছিল না? বিশাল একটা ইয়ে আসছে, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আমি যদি বলি বাংলাদেশের কন্টেন্ট তো আপনার দেখা হয়, তো বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটরদের আপনার কাছে কেমন মনে হয়? আমি এই প্রশ্নটা করবো, তারপর একটা প্রশ্ন আছে, বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটরদের সম্পর্কে আপনার আইডিয়া কেমন? না, বাংলাদেশের কন্টেন্ট আসলে আমি সত্যি কথা বলতে সময় পাচ্ছি না দেখার মতো, সত্যি কথা বলতে। আর মেইনলি বিষয় হচ্ছে যে কিছু কন্টেন্ট আগে আসতো, যেগুলো এখন আবার আসেও না, বিকজ আমি তো এআই নিয়ে কাজ করতেছি, আমি শুধু এআই রিলেটেড কন্টেন্টই দেখি মেইনলি। কারণ আসলে কি, কিছু কন্টেন্টের আইডিয়া তো আউটসাইড থেকে দিতে হয়, ওয়ার্ল্ডে কি চলতেছে সেটা জানার জন্য। তো দেখা যায় এখন আমার সব গ্লোবাল কন্টেন্ট গুলাই আসে, দেশের বাইরের কন্টেন্ট, ভিএফএক্স বা এআই নিয়ে। সো বাংলাদেশের কন্টেন্ট নরমালি আগে যেগুলো দেখতাম, আমি জানি না বর্তমানে কি ট্রেন্ডিং চলতেছে। যেমন আমার ওয়াইফের পেজে দেখা যায় যে ওর আইডিতে সব ট্রেন্ডিং, বাংলাদেশি ট্রেন্ডিং ভিডিওগুলো চলে যায়, কিন্তু আমি পাই না। আমি পাই আরো 5 দিন পরে, 6 দিন পরে, যখন ও আমাকে শেয়ার করে তখন, ঠিক আছে। সো আমি মিস করি। সো বাংলাদেশের কন্টেন্ট আসলে ওইরকম আমি বলতে পারি না যে আসলে কি টাইপের কন্টেন্ট হচ্ছে, বা কন্টেন্ট কিরকম, কোনটা হওয়া উচিত, এটা আমি আসলে ওইরকম ঠিক। আচ্ছা, আমাদের দেশে কন্টেন্ট ক্রিয়েটর বলতে আমরা দেখছি যে শুধু ব্লগিং করছে, কিংবা কেউ গান গাইছে, এই ধরনের। আপনার কাছে যদি আমি জিজ্ঞেস করি যে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আসলে কন্টেন্ট ক্রিয়েশন মানেটা কি, আপনার মতে সংজ্ঞাটা কি? দেখেন, কন্টেন্ট ক্রিয়েশন মানে হচ্ছে বর্তমানে যা, আপনি জাস্ট চায়ের দোকানে গিয়ে একটা ভিডিও করে ফেললেন এবং সেটা আপলোড করে দিলেন, এটা আপনি একবার হয়তো ভাইরাল হতে পারেন, এটা আপনার ক্রিয়েটিভিটি না। কন্টেন্ট ক্রিয়েশন হচ্ছে আপনি ক্রিয়েটিভ উপায়ে আপনি রেগুলার বেসিসে কন্টেন্ট বা ভিডিও আপনি দিয়ে যাবেন মানুষকে। সেটা একটা ছবি হতে পারে, যে ক্রিয়েটিভ সে প্রতিনিয়ত এটা করতে পারবে, আর যে ক্রিয়েটিভ না, সে দেখা যাবে একটা বা দুইটা ভিডিও তার ভাইরাল হবে, তারপরে তার কোনো ভিডিও ভাইরাল হবেই না, ঠিক আছে। সো কন্টেন্ট ক্রিয়েশনে যদি এক কথায় বলেন, তাহলে হচ্ছে ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে রেগুলার বেসিসে যে কিনা কন্টেন্ট ডেলিভার করতে পারছে, মানুষকে দিয়ে যেতে পারছে, তাকে আমার কাছে কন্টেন্ট ক্রিয়েটর মনে হয়। আর যে একটা দুইটা ভিডিও ভাইরাল হয়েছে, বা যার হচ্ছিল কাজই হচ্ছে কোন রকমই শুধু মানুষকে একটা নোংরা কথা বলে বা একটা নেগেটিভ কথা বলে মানুষকে অ্যাড করে ফেলা, যেমন আপনি অনেক উপস্থাপক উপস্থাপিকাকে দেখি যা ইচ্ছা তাই জিজ্ঞেস করে, যা ইচ্ছা তাই কথা বলা শুরু করে দেয়, এভাবে হয়তো আপনি ভিউ পেতে পারেন,
বাট এটাকে ক্রিয়েটিভিটি বলে না। এটাকে বলে হচ্ছে যে আপনি নেগেটিভ ভাবে মানুষকে ইন্টারঅ্যাক্ট করছেন, এখানে তাকে অ্যাড করছেন, এবং যে মানুষগুলো অ্যাড হচ্ছে সে কখনোই আপনাকে ওই সম্মানটুকু দিবে না। একজন ক্রিয়েটর হিসেবে একজন ক্রিয়েটর কাজ করে কিন্তু সম্মানও তার প্রাপ্য, কিন্তু ওই সম্মান কিন্তু হচ্ছে আপনি কখনোই পাবেন না যদি আপনি এরকম নেগেটিভ কাজ করে ভাইরাল করতে চান। আচ্ছা, এই যে একটু আগে বলছিলেন না সোশ্যাল মিডিয়া প্রসঙ্গে, যে আমি রিসেন্টলি স্যাম জনের সঙ্গে, অবশ্যই চিনেন বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটর স্যাম জনের সঙ্গে কথা বলছিলাম, তখন সে একটা কথা বলছিল যে বাংলাদেশে কন্টেন্ট ক্রিয়েটর তো এখন হিউজ এবং সোশ্যাল মিডিয়া আমাদের জীবনের সঙ্গে একসাথে হয়ে গেছে। তো সোশ্যাল মিডিয়ার ব্যবহারটা আসলে আমাদের দেশে মানুষ অনেকটাই জানে না, কি কমেন্ট করতে হবে, কোথায় কি পাওয়া যায়, কি দেখতে হবে কি দেখতে হবে না। অনেকে আছে গালিগালাজ করতে পারলে মনে করে আমি সামথিং কিছু একটা হয়ে গেছে। তো তার একটা দাবি তিনি বলেছেন যে বাংলাদেশের পাঠ্যসূচিতে সোশ্যাল মিডিয়ার শিক্ষা এ ধরনের কিছু একটা ইনভলভ করা উচিত। আপনার কাছে কি এমন কিছু মনে হয় কিনা? কন্টেন্ট সোশ্যাল মিডিয়া আসলে কি বাংলাদেশের পাঠ্যসূচিতে কিন্তু আদর্শ লিপি অলরেডি আছে। আদর্শ লিপি মানে হচ্ছে মানুষের সাথে আসলে আদর্শের সাথে নিজেকে পরিবেশন করা, ভদ্রতা শেখানো, ঠিক আছে, ভদ্রভাবে সমাজে চলা, ঠিক আছে। এখন নর্মালি যেটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশনটাকে বাংলাদেশে খুবই নোংরা ভাবে দেখে, এবং সবাইকে একবাকি টিকটকার বলে। এবং আমি খুব ছোট করে গতকালকে আমার কাছে একটা ভিডিও আসলো, দেখলাম একজন উপস্থাপক জিজ্ঞেস করছে যে আপনার হাজবেন্ড যদি টিকটক করে এরকম কিছু একটা, বলে আপনি কথাই বলবেন না, টিকটকার হলে কথাই বলবেন না, আমি এরকম লোককে বিয়ে করবো, এই টাইপের একটা ভিডিও আমার কাছে আসছে। আপনি দেখেন টিকটক হচ্ছে ইউএস এর একমাত্র অ্যাপ, একমাত্র কোম্পানি আমার মনে হয় যে কিনা ব্যান হওয়ার পরে আবার ব্যাক করছে। তার মানে কতটুকু ইম্পর্টেন্ট এই অ্যাপ, এবং বাংলাদেশে এই অ্যাপটাকে বাজেভাবে রিসিভ করা হচ্ছে। কিন্তু টিকটক যে পরিমাণ ভালো কাজ করতেছে বাংলাদেশে, ফেসবুক কিন্তু করে নাই। যে পরিমাণ বাংলাদেশে টিকটক এডুকেশন প্রোভাইড করতেছে, ইভেন আমি নিজে টিকটকের কিছু ইভেন্টে বা ঈদের আগে যারা সুবিধা বঞ্চিত ওদের জন্য আমি নিজে টিকটক আমাকে ফান্ড পাঠাইছে, আমি সেটা ডিস্ট্রিবিউট করছি। ওরা এডুকেশন সার্ভ করার চেষ্টা করে টিকটক ক্রিয়েটর চ্যানেল তৈরি করছে যেখান থেকে কন্টেন্ট ক্রিয়েটররা ভালোভাবে শিক্ষা নিতে পারে। ওরা কয়েকদিন পর পরই কমিউনিটি গাইডলাইনকে মেনটেন করানোর জন্য, মানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যা ইচ্ছা তাই যেন কমেন্ট না করে, যা ইচ্ছা তাই যেন ভিডিও না করে, তার জন্য কিন্তু তারা ওয়ার্কশপ করাচ্ছে ক্রিয়েটরদেরকে নিয়ে। এই কাজগুলো কিন্তু ফেসবুক কখনোই এখন কিন্তু করে না আমার জন্য, ঠিক আছে। সো এই কাজগুলো কিন্তু টিকটক করছে। টিকটককে নোংরা মানে নাক ছিটকানোর মতো কোনো বিষয় না, আমরা ইউজ করতে পারি না দেখে আমরা ওকে খারাপ ভাবে বলতেছি, ঠিক আছে। যেমন এখন অনেকে আমাকে বলে যে এআই নিয়ে আমি বলে আমাকে বলে ফালতু কন্টেন্ট ক্রিয়েটর, অথচ আমার কিন্তু গ্লোবাল কন্টেন্ট ক্রিয়েটর, গ্লোবাল ভিউয়ার্স আছে, গ্লোবাল ক্রিয়েটররা আমার ভিডিও দেখতেছে, ইভেন ওরা বিভিন্ন ভাষায় ল্যাঙ্গুয়েজ আমার এখানে কমেন্ট করতেছে। আমি ওইটা পছন্দ করতেছি। বাংলাদেশ এখন কে কি বললো এটা আসলে আমার কাছে ইম্পর্টেন্ট না। আর যেই কথা বলেন যে পাঠ্যপুস্তক বইয়ে এটা যদি অ্যাড করা হয় ভালো, তবে অ্যাড করতে গেলে একটা গ্রুপ দেখবেন খুব সজোরে আওয়াজ তুলবে যে এখন হচ্ছে এটা ব্লক, মানে যে কি বলে আন্দোলন শুরু হয়ে যাবে যে এইটা কেন, এটা তো হচ্ছে অবৈধ, এটা তো হচ্ছে হারাম, এই টাইপের জিনিস কেন অ্যাড করা হচ্ছে, এই টাইপের অনেক কথা চলে আসে। মানে আসলে পজিটিভ নেগেটিভ সব দিকেই থাকে, কিন্তু আমাদের সবকিছুতে কেন জানি আমরা একটা নেগেটিভ বিষয় বেশি খুঁজি। বিবেক কাজে লাগানো উচিত, অনলাইনে কমেন্ট করার ক্ষেত্রে, কন্টেন্ট দেওয়ার ক্ষেত্রে বিবেক কাজে লাগানো উচিত। আচ্ছা, আমরা বই প্রসঙ্গে চলে আসি। বই লেখালেখি করছেন, বইয়ের ব্যাপারটায় বইয়ের জগতে কিভাবে আসা হয়েছে, কতগুলো বই লিখেছেন, সামনে আরো কি কি বই আসছে আপনার? লেখালেখির চর্চা আসলে আমার ফলোয়ারদের কারণে আসা। হ্যাঁ, আমার ফলোয়াররা বারবার বলতেছিল আমাকে ট্রেনিং দেওয়ার জন্য। আমি ভাবছি যে না, ট্রেনিং দেওয়া আসলে সম্ভব না, কারণ একটা ট্রেনিং এর একটা ভেন্যু ভাড়া, ওদেরকে একটু সারাদিন ট্রেনিং দিতে গেলে খাবার দাবার সব মিলিয়ে 2-3 হাজার টাকা লেগে যাবে। তো আমি একটা পোল ক্রিয়েট করছিলাম, দেখলাম যে কেউই 300-400 টাকার বেশি অ্যাফোর্ড করতে পারবে না। তো তখন আমি চিন্তা করলাম যে ঠিক আছে, তাহলে একটা বই লিখি, যে বইয়ে তারা যেন ইজিলি বেসিক সব জিনিসগুলো পেয়ে যায়। ওইটার চিন্তা থেকেই বই লিখা। সো যেহেতু আমি ফ্রিল্যান্সার ছিলাম 2012 থেকে, সো 2017 আমি একদম টোটালি অফ করে দিয়েছি সবকিছু। কারণ হচ্ছে আমি বিজনেস নিয়ে তখন আবার বাংলাদেশে ট্রাই করা শুরু করলাম। ফ্রিল্যান্সার ছিলাম, ফ্রিল্যান্সার এখনো আছি, বাট মেইন বিষয় হচ্ছে যেটা আমি চিন্তা করলাম যে মানুষকে কম টাকায় কিভাবে একটা কিছু সার্ভ করা যায়। দেন 300 টাকার মাঝে একটা বই বের করার প্ল্যান করলাম, প্রকাশকের সাথে কথা বললাম, কারণ অনেক ক্রিয়েটররাই বই বের করতেছে, গল্প কবিতা অনেক কিছু। বাট আমি চিন্তা করলাম আমি যেই জায়গায় দক্ষ, ফ্রিল্যান্সিং করি এটাতে আমি দক্ষ, কন্টেন্ট ক্রিয়েশন আছে এটাতে আমি দক্ষ, এই জিনিসগুলো নিয়ে বেসিক ধারণাগুলো দিই যেন মানুষ অ্যাটলিস্ট জানতে পারে আমার পরবর্তীতে কি করা উচিত। যেমন একজন ফ্রিল্যান্সার কোন বয়স থেকে শিক্ষা নেওয়া উচিত, কোন বয়সে তার কি স্কিল শেখা উচিত, কোথায় শিখবে, ভবিষ্যতের স্কিল কি হবে, সেটা আমি আমার বইয়ে লিখে দিচ্ছি। আবার কন্টেন্ট ক্রিয়েশন কিভাবে শুরু করবে, কিভাবে নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলাকে সেভ করবে, কি কি ইনকাম হবে, কন্টেন্ট ক্রিয়েটরদের দায়িত্ববোধটা কি,
সমাজের প্রতি তার দায়িত্ব কি, এই সব কিছু আমি ডিটেলস লেখার চেষ্টা করছি। ঠিক আছে, সো 300 টাকার বই, সেজন্য এটা আলহামদুলিল্লাহ এত এত বিক্রি হচ্ছে যে মানে 7th এডিশন, গত 3 মাসের মাঝে আমার 7th এডিশন চলে আসছে। এবং আলহামদুলিল্লাহ এবার ইউএসএ তে আমার মনে হয় আমি বাংলাদেশের প্রথম কন্টেন্ট ক্রিয়েটর যার বই ইউএসএ এর আন্তর্জাতিক বই মেলায় যাচ্ছে। 23 থেকে 26 মে হবে জামাইকাতে, সো ওইটাতে আমার বই যাচ্ছে আর কি। সো অ্যাডভান্স অভিনন্দন আপনার জন্য। আর ব্যাপারটা হচ্ছে যে বই প্রসঙ্গতে চলে আসলো, আর কোনো বই কি লিখবেন নাকি? এআই নিয়ে সামনে একটা প্ল্যান আছে, হ্যাঁ, এআই নিয়ে বই লেখা, বাট সেই ক্ষেত্রে আসলে কন্টেন্ট ক্রিয়েটরদের যে এআই মাস্টার ক্লাস যেটা আমি ট্রেনিং দিচ্ছি অনলাইনে, যদি দেখি যে সেখানে আমি একটা পোল ক্রিয়েট করব, যদি দেখি যে ওরা চায় যে না আমরা একটা বইও চাচ্ছি, কিন্তু কিছু বিষয় আছে যে আসলে বইয়ে লিখলে সেটা বোঝানো যায় না, আর যেহেতু আসলে এটা টোটালি ভিজুয়ালাইজেশনের মাধ্যমে করতে হয়, তখন আসলে ডিসিশন নিতে হবে সামনে। বাট আমার একটা প্ল্যান আছে যে এআই নিয়েও একটা বেসিক কিছু একটা করা যায় কিনা, যেন বই পড়ে একটা নলেজ গেইন করবে, দেন হচ্ছে ট্রেনিং এ চলে আসবে যেন তারা। একটু আগে বলছিলেন যে যুক্তরাষ্ট্রে হচ্ছে আপনার প্রথমবারের মতো বই আসছে, আমি যদি ভুল না করি আপনি মনে হয় কন্টেন্ট ক্রিয়েটর হিসেবেও দেশের বাইরে থেকে অ্যাওয়ার্ড পেয়েছেন। কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সে অ্যাওয়ার্ডগুলো প্রসঙ্গে জানতে চাই। যদি আন্তর্জাতিক অ্যাওয়ার্ড বলেন, আন্তর্জাতিক অ্যাওয়ার্ড কিন্তু টিকটক অফিসিয়াল অ্যাওয়ার্ড আন্তর্জাতিক, হ্যাঁ, কারণ হচ্ছে ওরা কিন্তু এখন ডিরেক্ট টিকটক অফিসিয়াল থেকে এসে বাংলাদেশ অ্যাওয়ার্ড দিয়েছে। ঠিক আছে, সো ওইটা আমার একটা আন্তর্জাতিক অ্যাওয়ার্ড ফার্স্টেই ছিল। এরপরে যেটা হয়েছে যে এবার ইউএসএ তে যাওয়ার পর দেখলাম যে ওইখানে একটা অ্যাওয়ার্ড প্রোগ্রাম হচ্ছে এবং সামহাউ ওইখানে আমাকে নমিনেশন দিয়েছে। ঠিক আছে, আর ইউএসএ তে আমার জানা মতে ইউএসএ তে কোনো কন্টেন্ট ক্রিয়েটর, বাংলাদেশি কন্টেন্ট ক্রিয়েটর ওইখানে অ্যাওয়ার্ড পায় নাই। ঠিক আছে, সো এটা আসলে লাকিলি হয়ে গেছে এবং ওইরকম সময় প্রোগ্রাম ছিল যে সময় আমি আসলে ওখানে ঘুরতেও গিয়েছি এবং আমার নামটা ওইখানে আসলে ওদের একটা জুরি বোর্ডের ভোটাভুটিতে আসলে আমার নামটা যায়। হ্যাঁ, সো ইভেন এপ্রিল মাসেও আমি একটা অ্যাওয়ার্ড পেয়েছি ইউএসএ, ওইখানে জুরি বোর্ডে বাংলাদেশের, ওরা বাংলাদেশি অনেককেই অ্যাওয়ার্ড দিয়েছে, অনেক অ্যাক্টরকেও অ্যাক্ট্রেসকেও অ্যাওয়ার্ড দিয়েছে। ওইখানে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে এখানেও এপ্রিল মাসে আমাকে একটা অ্যাওয়ার্ড দেয়। সো এখন এই যে বললাম যে কন্টেন্ট ক্রিয়েশনটা এখন গ্লোবালি যাচ্ছে, সো গ্লোবাল আপনার কন্টেন্ট যাচ্ছে, আপনি যদি এখন শুধু নর্মাল কন্টেন্ট বানান এগুলো গ্লোবাল মানুষ দেখবে না, আর আপনি ইন্টারন্যাশনাল কন্টেন্ট বানাবেন ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডও আপনার ঘরে চলে আসবে। একদম সহজ কথায় সহজ ভাষায় বলে দিয়েছেন। শেষের দিকে চলে এসেছি, কিন্তু 2-3টা প্রশ্ন এখন। একটা হচ্ছে যে ফ্যান ফলোয়ার তো প্রচুর আছে, শুভাকাঙ্ক্ষী আছে, তাদের মধ্যে থেকে কোনো মানে অভিজ্ঞতার গল্প শোনা যায় কিনা, ভালো হোক মন্দ হোক, কিংবা বিব্রত হয়েছেন, কিংবা নিজেকে খুব আবেগ ইমোশনাল করেছে এমন? না, মেইন বিষয় হচ্ছে আমার কন্টেন্ট ক্রিয়েটররা যখন দেখা হয় তখন তো খুব ভালো, আলহামদুলিল্লাহ খুবই সম্মান করে, খুবই নিউ ইয়র্কের রাস্তায় আমি ডিনার করে আমার ওয়াইফ ফ্রেন্ডে বললাম যে একটু হেঁটে আমার হোটেলে যাই, নিউ ইয়র্কের রাস্তায় হঠাৎ করে একটা ট্যাক্সি আমার সামনে দাঁড়ালো, চিৎকার করে ভাই বলতেছে ভাই গাড়িতে ওঠেন ভাই, আপনি হাঁটতে পারেন না, অনেক শীত। হ্যাঁ, এটা আমার জন্য অন্যরকম একটা অনুভূতি ছিল, মানে আমার এখনো মনে হলো অন্যরকম লাগে যে আল্লাহ, আমি কন্টেন্ট বানাই সেটা আমেরিকায়, মানে দেশের গন্ডি ছাড়িয়ে আমেরিকাতে এসে সেখানে এক রাস্তায় আমাকে চিনে ফেলছে এবং আমার পিছন দিয়ে কিন্তু সে আসছে, সে আমার বডি দেখে পিছন দিয়ে, আমার বডি, আমার ওয়াইফ, আমার বাচ্চাকে দেখে সে বুঝে ফেলছে এটা আমি, এবং সে গাড়ি রাস্তার সাইডে এনে গাড়ি দাঁড় করে আমাকে ডেকে গাড়িতে বসালো এবং আমাকে ছেড়ে যাবেই না। তো এটা আমাকে আসলে খুব আবেগ আপ্লুত করছে যে আচ্ছা এইরকম সম্মান পাওয়া যায়। হ্যাঁ, এটা আর বিব্রত তো আসলে এরকম ফলোয়ারদের তো আসলে জানেন বিব্রত হওয়ার মতো কিছু থাকে না আসলে, এবং মানুষ বাজে কথা বলেও সামনে বলে না, পেছনে বলে। ঠিক আছে, ওকে। শেষ করার আগে আমি চ্যাট জিপিটির সঙ্গে আপনার একটা কথোপকথন দেখতে চাই। আমি দেখতে চাই যে আপনি তাকে কোনো প্রশ্ন করে বিব্রত করতে পারেন কিনা, চেষ্টা করা যায় কিনা। ওরা আসলে অনেক বুদ্ধিমান, ওদেরকে বিব্রত করা যায় না, ওরা আপনাকে কোশ্চেনের উপরে কোশ্চেন দিতেই থাকবে, আনসার দিতেই থাকবে। হ্যাঁ, তাহলে আমরা একটু আমরা কোনো একটা বিষয় নিয়ে একটু কথোপকথন যাই, তারপরে আমরা আজকের মতো এখানে শেষ করে দেব। ফ্রিল্যান্সিং স্কিল নিয়ে কথা বলা যেতে পারে। ঠিক আছে, শুনতে পাচ্ছো? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, কি বলতে চাও বলো। ভবিষ্যতের ফ্রিল্যান্সিং স্কিল হলে কোন স্কিলগুলো শেখা উচিত মানুষের? ভবিষ্যতে ফ্রিল্যান্সিং এ প্রসপার করতে কিছু স্কিল খুবই দারুণ, যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিন লার্নিং, ডেটা সায়েন্স, ক্লাউড কম্পিউটিং, সাইবার সিকিউরিটি এবং ব্লকচেইন টেকনোলজি। এছাড়াও ডিজিটাল মার্কেটিং, কন্টেন্ট ক্রিয়েশন এবং ইউএক্স ইউআই ডিজাইনের মতো স্কিলও অনেক ডিমান্ডে থাকবে। কিন্তু বাংলাদেশের আবহাওয়ায়, মানে বাংলাদেশের যে অবস্থা, সেই অবস্থায় আসলে তুমি কোন স্কিলগুলো বাংলাদেশ থেকে শিখতে প্রাধান্য দিবা? বাংলাদেশের পরিপ্রেক্ষিতে যে স্কিলগুলো গুরুত্ব পাবে তার মধ্যে আছে ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট এবং কন্টেন্ট ক্রিয়েশন। কিন্তু গ্রাফিক ডিজাইন যে শিখবে, তুমি নিজেই তো এমন সুন্দর সুন্দর গ্রাফিক্যাল ছবি বানিয়ে দিচ্ছ, এই ছবি দেখে তো আসলে এখন গ্রাফিক ডিজাইনের চাকরি খাই ফেলবা তুমি। হ্যাঁ, ধন্যবাদ। আসলে স্কিল শেখাটা সবসময় লাভজনক। নিজে গ্রাফিক্যাল কন্টেন্ট তৈরি করতে পারলে
নিজের ব্র্যান্ড বা ক্লায়েন্টদের জন্য দারুণ কাজে লাগে। আর সঠিক স্কিল থাকলে শুধু চাকরি না, নিজের কাজের কোয়ালিটিও অনেক উন্নত হয়। তার মানে তুমি বলতে চাচ্ছ যে তোমাকেও ইউজ করতে হবে এবং নিজেকেও স্কিল করতে হবে, তাহলেই শুধু ভালো মানের কাজ করা যাবে এবং ভবিষ্যতে ফিনান্সিয়াল ফ্রিডম পাওয়া যাবে, তাই তো? ঠিক বলেছো। ঠিক আছে, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। সব সময় ঠিক আছে। ওর সাথে আসলে কথা বলে পারা যায় না, চালাক মানুষ, মানুষ তো বলা যাবে না, চালাক AI, চালাক কম্পিউটার। চালাক কম্পিউটার। হ্যাঁ রবিন ভাই, আপনার সঙ্গে অনেক আড্ডা দিয়েছি, অনেক কিছু জেনেছি, জানানোর চেষ্টা করেছি। শেষমেশ বলতে চাই, বাংলাদেশে কন্টেন্ট ক্রিয়েটর আছে বা আপনি ফ্রিল্যান্সারদের নিয়ে কাজ করেছেন, আপনি VFX নিয়ে কাজ করছেন, সবার উদ্দেশ্যে আপনার যদি কিছু বলার থাকে চাইলে একটু বলতে পারেন। আমি সবাইকে একটা কথাই বলবো যে আপনারা এআই কে আয়ত্ত করার চেষ্টা করেন, এআই কে ব্যবহার করার চেষ্টা করেন, কারণ সামনে এআই অনেক বড় একটা পরিবর্তন আনতে যাচ্ছে পুরো বিশ্বে। এবং তখন যদি আপনি শুধুই মোবাইলটা শুধু ফেসবুকে কমেন্টিং এর জন্য ব্যবহার করেন, তাহলে আপনি অনেক বড় বিপদে পড়ে যাবেন এবং তখন বেকারের সংখ্যা অনেক বেশি বেড়ে যাবে। ঠিক আছে, সো নিজেকে এআই কিভাবে দক্ষ করা যায়, এআই মানে যে আপনি বাজে কাজ করবেন তা না, আপনি আরেকজনের মুখে আরেকজনের চেহারা লাগিয়ে দিবেন ব্যাপারটা তা না। এআই মানে হচ্ছে আপনি সঠিক উপায়ে সেটা ব্যবহার করে নিজের অবস্থার পরিবর্তন করা, সেটা আপনাকে করতে হবে। সো আমি বলবো যে এআই এর প্রতি একটু গুরুত্ব দিন। এআই কে দূরে সরিয়ে রাখলে আপনাদেরই সমস্যা হবে এবং ফিউচারে আপনারা বিভিন্ন জায়গায় নিজেকে মার্চ করাইতে পারবেন না।